প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি জাহির রায়হানের উপন্যাস বরফ গলা নদীর পঞ্চম খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। মরিয়ম উসখুস করছিল। অকস্মাৎ হাসিনার দিকে তাকিয়ে বলল, তুমি একটু বাইরে যাও হাসি, মনসুর সাহেবের সঙ্গে আমার কিছু আলাপ আছে। গলার স্বরটা অদ্ভুত শোনালো মরিয়মের। মনসুর অবাক চোখে তাকালো ওর দিকে। একবার মরিয়ম, আরেকবার মনসুরের দিকে তাকিয়ে বাইরে বেরিয়ে গেল হাসিনা। একেবারে চলে গেল না সে, বারান্দায় আড়ি পেতে দাঁড়িয়ে রইল। দুজনে নীরব। মরিয়ম ভাবছিল কি করে কথাটা বলা যায় ওকে। মনসুর শঙ্কিত হল। চরম মুহূর্তটি বুঝি আজ এলো ওর সামনে। আর অনেকক্ষণ চুপ থেকে অদূরে টেবিলটার দিকে তাকিয়ে মরিয়ম বলল, আপনি রোজ রোজ এখানে আসেন কেন? যা আশঙ্কা করেছিল মনসুর। সারা দেহে যেন ঘাম দিয়ে জ্বর এলো তার। ক্ষণকাল পরে সে বলল, সে কথা কি এই মুহূর্তে শুনতে চান আপনি? ওর চোখে চোখ পড়লে দ্রুত চোখ জোড়া নামিয়ে নিল মরিয়ম। হ্যাঁ। গলাটা কেঁপে উঠল তার। আবার নীরবতা। নড়ে চড়ে সোজা হয়ে বসল মনসুর। বার কয়েক ঢোক গিলে অবশেষে বলল, আমি আপনাকে ভালোবাসি। অপ্রত্যাশিত কিছু ছিল না, তবু সারা দেহ দুলে উঠল মরিয়মের। জীবনের আরেকটি ক্ষণ মুহূর্ত মনে পড়ে গেল। বুকটা দুরু দুরু কাঁপছে, ভয়ে, আনন্দে। মুখ তুলে ওর দিকে তাকাতে পারল না মরিয়ম। মনে হলো ওর দৃষ্টির সামনে থেকে যদি নিজেকে কোথাও এখন লুকিয়ে ফেলতে পারত সে। বিছানার চাদরটাকে ডান হাতে আঁকড়ে ধরল মরিয়ম। ওকে চুপ থাকতে দেখে অদ্ভুত গলায় মনসুর আবার বলল, আমি জানি না আপনি কি ভাবছেন। যদি অন্যায় কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আমায়। আরেকবার ঢোক গিলল সে। কথাগুলো ঠিক গুছিয়ে বলতে পারছি না আমি। আপনি বিশ্বাস করুন, জীবনে এই প্রথম একটি মেয়েকে ভালোবেসেছি আমি। যেদিন আপনাকে প্রথম দেখি সেদিন। কথার খেই হারিয়ে ফেলল মনসুর। সমস্ত দেহটা কুঁচকে একটুখানি হয়ে এলো মরিয়মের। ভয় আর আনন্দ। মুখ ফুটে কিছু বলতে পারল না সে। খানিকক্ষণ পরে মনসুর আবার বলল, আপনি হয়তো মনে মনে ঘৃণা করতে পারেন আমাকে, কিন্তু যেদিন আপনাকে প্রথম দেখি সেদিনই ঠিক করেছিলাম আমি আপনাকে বিয়ে করব। মরিয়ম চমকে তাকালো ওর দিকে। একজোড়া যন্ত্রণা কাতর চোখ। পরক্ষণে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মরিয়ম। কাঁপা কাঁপা গলায় বলল, বাবাকে বলবেন, দয়া করে এসব কথা বাবাকে বলবেন, আমি কিছু জানি না। বলে তার সামনে থেকে ছুটে বেরিয়ে গেল মরিয়ম। আর এলো না। বিয়ের আনুষঙ্গিক আয়োজনগুলো যত সহজে সারা হবে বলে মনে করেছিলেন হাসমত আলী, কাজে নেমে দেখলেন সেগুলো তত সহজ নয়। টাকা পয়সার স্বল্পতা পরিকল্পনাগুলোকে বানচাল করে দেয়। তবু বড় প্রসন্ন হাসমত আলী। মেয়ের জন্যে এমন পাত্র কোনোদিন আশা করেননি তিনি, কল্পনায়ও ছিল না। তবে যেদিন থেকে মনসুর এ বাড়িতে আসা যাওয়া শুরু করে সেদিন থেকে সালেহা বিবির সঙ্গে এই বিষয়ে মাঝে মাঝে আলোচনা করেছেন তিনি। আশা নিরাশায় তুলেছেন দুজনে, স্বপ্ন দেখেছেন। অবশেষে তাদের স্বপ্ন সফল হতে চলেছে। ভয় ছিল একটি, সে হল মাহমুদ। তারা ভেবেছিলেন মাহমুদের বিয়েতে বিরোধিতা করবে, ঝগড়া বাঁধাবে, অকারণে হইচই করবে। বাধা না দিলেও প্রতিবাদ অবশ্য করেছে মাহমুদ। বলেছে, তোমাদের মেয়ের বিয়ে, কার সঙ্গে বিয়ে দেবে সে তোমরা জানো, তোমাদের মেয়ে জানে। আমাকে শুধু শুধু জিজ্ঞেস করতে এসেছো কেন মা? সালেহা বিবি বলেছেন, সে কি, তোকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করব? তুই হলি বড় ছেলে। মায়ের কথা শুনে হেসেছে মাহমুদ। হাসি থামিয়ে গম্ভীর গলায় বলেছে, দেখো মা, আমার মতামত যদি চাও তাহলে বলবো, এই বিয়েতে আমার মত নেই। অবশ্য আমার মতামতের ওপর ওটা নাকচ করে দাও, সেটা আমি চাই নে। এ আবার কেমনতর কথা হলো? সালেহা বিবি অবাক হয়ে বললেন, তোর মত থাকবে না কেন? এর চেয়ে ভালো বর আর কোথায় পাবে ওর জন্যে? মাহমুদ বলল, মা,
কেন মিছামিছি আমার মেজাজটা চড়াচ্ছ? ভালো খারাপের কতটুকু তুমি জানো? যে লোকটার সঙ্গে মেয়ের বিয়ে দেবে বলে আহ্লাদে আটখানা হচ্ছ, তার চরিত্র বলে কোনো পদার্থ আছে কিনা খোঁজ নিয়ে দেখেছ? দেখ, মুখে যা আসে তা বলে দিস না, একটু ভাবিস। সালেহা বিবি বিরক্তির সাথে বললেন, কে বলল তোকে ওর চরিত্র খারাপ? মুখ কালো করে অনেকক্ষণ চুপ করে রইল মাহমুদ। তারপর ধীরে ধীরে বলল, মা, তুমি বুঝবে না। মরিয়মকে ডেকে জিজ্ঞাসা করো এদেশে কটা লোক আছে যে চরিত্র ঠিক রেখে বড় লোক হতে পেরেছে। অন্যকে ফাঁকি দিয়ে ধোঁকাবাজি আর লাম্পট্য করে শোষণ আর দুর্নীতির আশ্রয় নিয়ে টাকা রোজগার করে বড় লোক হয়েছে সব। তাদের আবার চরিত্র? ওসব বাজে কথা আমাকে শুনিও না মা। তোমাদের মেয়ে তোমরা বিয়ে দাওগে, আমার কোনো মতামত নেই। পকেট থেকে একটা বিড়ি বের করে ধরালো মাহমুদ। উঠে দাঁড়িয়ে চলে যাবার পথে মা আস্তে করে বললেন, তোমার মত থাকুক কি না থাকুক, এ বিয়ে হবে। মা চলে গেলে একটা বই খুলে বসে বার কয়েক বিড়িতে জোর টান দিল মাহমুদ। ওর মতামতটা মরিয়মের কাছে অজানা ছিল না, তাই পারতপক্ষে মাহমুদের সামনে আসত না সে। যতক্ষণ মাহমুদ ঘরে থাকে ততক্ষণ খুব সাবধানে চলাফেরা করে মরিয়ম। কখনো সামনে পড়ে গেলে লজ্জায় চোখ মুখ লাল হয়ে আসে, পাশ কাটিয়ে একপাশে সরে যায় সে। আরেকটা ব্যাপারে শঙ্কিত হয়ে পড়েছিল মরিয়ম। আনিসা বেগমকে কি করে মুখ দেখাবে সে? সেলিনাকে মনসুরের কাছে বিয়ে দেবার স্বপ্ন দেখছেন তিনি। কথা প্রসঙ্গে মনের বাসনাটা জানিয়েছিলেন মরিয়মকে। তাকে বড় বিশ্বাস করতেন তিনি। অবশেষে যেদিন মরিয়মের সঙ্গে বিয়ের কথা শুনবেন, সেদিন ওর সামনে কি করে দাঁড়াবে মরিয়ম? ইদানিং সেলিনাকে পড়াতে যায় সে। সম্পর্ক আগের মতোই আছে, কিন্তু আর কতদিন এভাবে চলবে সেটা জানে না মরিয়ম। একদিন নিশ্চয়ই খবরটা ওদের কানে যাবে। যাক, সে নিয়ে বেশি মাথা ঘামায় না সে। তার চেয়ে বিবাহিত জীবনের সুন্দর কল্পনা করতে ওর ভালো লাগে। ভয় আর আনন্দ মেশানো এক অপূর্ব অনুভূতি। হাসিনা সবচেয়ে খুশি। বিয়ের পরে ওকে একটা ক্যামেরা কিনে দেবে বলে কথা দিয়েছে মনসুর। তসলিমের কাছেও ছবি তোলা শিখছে। তার সঙ্গে বসে আবার বিয়ের সময় ঘরগুলো কিভাবে সাজাবে তা নিয়ে পরিকল্পনা করছে সে। একটা বাঁশের গেট তৈরি করতে হবে বাড়ির সামনে। কিছু পটকাবাজি কিনবে ওরা, আর কয়েক দিস্তা লাল নীল কাগজ। হ্যাঁ, একটা উপহার ছাপাতে হবে সবার নামে। তোমার নামটা ওখানে থাকবে তসলিম ভাই, তাই না? তসলিম মাথা নুয়ে সায় দেয়, হ্যাঁ। কিন্তু ওইসবের জন্য টাকার দরকার। বাবার কাছ থেকে কিছু পাওয়া যাবে না জানতো হাসিনা। মাহমুদ শুনলে রাগ করবে, তাই চুপি চুপি মনসুরের কাছ থেকে 10টা টাকা আদায় করে নিয়েছে সে। কাউকে বলেনি, বলেছে শুধু তসলিমকে। ওকে দিয়ে কেনাবে সব, আর জানিয়েছে মাকে। মা বললেন, খবরদার মাহমুদের কানে যেন না যায়। বড় বোনের মেয়ে, একটু আমোদ স্ফূর্তি করবি না তো কি? হাসিনা বলে, আমায় একটা নতুন শাড়ি কিনে দিতে হবে মা। মা বলেন, বলেছি তো কিনে দেব। হাসিনা খুশিতে ঘরময় নেচে বেড়ায়। মনসুর আজকাল আসা বন্ধ করেছে। মরিয়ম নিষেধ করেছে তাকে। ও এলে মরিয়ম বিব্রত বোধ করে। ওর সামনে আসতে লজ্জা লাগে মরিয়মের। আমার কথা ভেবে কটা দিন আর এসো না তুমি, মনসুরকে বলেছে সে। যদি দেখা করতে হয় বাইরে করো, কিন্তু সেলিনাদের ওখানে নয়। একদিন রাতে খাওয়া দাওয়ার পরে মাহমুদকে ডেকে নিয়ে বসলেন হাসমত আলী। সালেহা বিবিও একখানা পাখা হাতে বসলেন তাদের পাশে। বিয়ের তারিখটা ঘনিয়ে আসছে। কাদের নিমন্ত্রণ করতে হবে, কি খাওয়ানো যেতে পারে, কত টাকার প্রয়োজন, তার একটা হিসেব করলেন হাসমত আলী। মাহমুদ বলল, দলশুদ্ধ লোক নিমন্ত্রণ করার কোনো দরকার নেই, যাদের না করলে নয় তাদের দাওয়াত করো। সালেহা বিবি বললেন, কাউকে বাদ দিলে তো চলবে না, বড় মেয়ের বিয়ে। তাই বলে সবাইকে দাওয়াত করতে হবে নাকি? অত লোক খাওয়াবে কি করে? হাসমত আলী ছেলের পক্ষ নিলেন। টাকার চিন্তা বারবার বিভ্রান্ত করছিল তাকে। কেরানির জীবনে সঞ্চয় সম্ভব নয়। হাসমত আলীও কিছু জমাতে পারেনি। অথচ ছেলে মেয়েদের বিয়ে দিতে হলে মোটা অঙ্কের না হোক, মোটামুটি একটা অঙ্কের প্রয়োজন। মাহমুদ বলল,
দেখি এ মাসের বেতনটা যদি অগ্রিম পাওয়া যায় তাহলে পুরোটা দিয়ে দেব আমি। সালিহা বিবি বললেন, তাহলে তুই চলবি কেমন করে? সে কথা তোমাকে ভাবতে হবে না মা, মৃদু গলায় জবাব দিল মাহমুদ। কাদের দাওয়াত করতে হবে তাদের একটা তালিকা তৈরি করলেন হাসমত আলী। কি খাওয়ানো হবে সে সম্পর্কেও আলোচনা হলো। ক্রমে রাত বাড়লে মাহমুদ ঘুমোতে চলে গেল। ওরা স্বামী স্ত্রী দুজনে শুধু জেগে রইলেন অনেক রাত পর্যন্ত। টাকার কথা ভাবছিলেন ওরা। সালেহা বিবি ফিসফিস করে বললেন, মরিয়মকে দিয়ে মনসুরের কাছ থেকে কিছু টাকা ধার চাইলে ও নিশ্চয়ই দেবে। হাসমত আলীও তাই ভাবছিলেন। এমনি হাত পাতা যাবে না, ধার চাইতে হবে। পরে শোধ করতে পারবেন না তা জানেন তিনি, তবু ধার চাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু মাহমুদ যদি জানতে পারে তাহলে বাড়ি শুদ্ধ মাথায় তুলবে। হাসমত আলী চাপা গলায় বললেন, চাইলে নিশ্চয়ই দেবে, কিন্তু মাহমুদকে জানবে না ভাবছ? সালেহা বিবি বললেন, জানুক, জানলে কি হবে, ও পারবে অতগুলো টাকা জোগাড় করে দিতে। স্ত্রীর কথা আশ্বস্ত হতে পারলেন না হাসমত আলী। ইতস্তত করে বললেন, এক কাজ করলে হয় না, অন্য কারো কাছ থেকে কর্জ নিলে শোধ করবে কেমন করে? পরক্ষণে সালেহা বিবি জবাব দিলেন, তাছাড়া আরও দুটো মেয়েকে বিয়ে দিতে হবে, সে খেয়াল আছে? হাসিনা আর দুলুর কথা বলছেন সালেহা বিবি। ওদেরও বিয়ে দিতে হবে একদিন। বাতিটা নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে আরও অনেকক্ষণ আলাপ করলেন ওরা। টাকা সংগ্রহের বহুবিধ উপায় নিয়ে জল্পনা কল্পনা করে অবশেষে দুজন নীরব হলেন। রাতে ভালো ঘুম হলো না ওদের। পরদিন সকালে চা খেতে বসে মাহমুদ বলল, দেখো মা, খাওয়া দাওয়ার ঝামেলা না করে নাস্তা পানি খাইয়ে সকলকে বিদায় করে দেবার বন্দোবস্ত করো। গরিবের অত ভোজ খাওয়াবার চিন্তা না করাই ভালো। মা বললেন, গরিব হয়েছে বলে বুঝি স্বাদ আহ্লাদ নেই আমাদের? মাহমুদ মৃদু হাসল, তারপর হাসি থামিয়ে বলল, মা, রোজ 5 বেলা যার কাছে মাথা ঠোকো তাকে ভুলেও কি একবার জিজ্ঞেস করতে পারো না, এত স্বাদ আহ্লাদ দিয়ে যদি গড়েছেন তোমাদের, সেগুলো পূরণ করার কোনো সামর্থ্য দেননি কেন? এ কথা তাৎপর্য ঠিক ধরতে পারলেন না সালেহা বিবি, তাই চুপ করে রইলেন তিনি। ও ঠিক বলছে, ছেলেকে সমর্থন জানালেন হাসমত আলী। অত ভোজ দেবার কি দরকার, আমাদের সামর্থ্য নেই যখন। কথাটা শেষ করলেন না তিনি। সালেহা বিবি বললেন, সামর্থ্য কজনের থাকে, তাই বলে কি তারা বড় মেয়ের বিয়েতে নাস্তা পানি খাইয়ে মেহমান বিদায় করে? আমার পোড়া কপাল, নইলে। দু চোখে পানি এসে জমা হলো তার। আঁচলে চোখ মুছলেন তিনি। মায়ের কান্না দেখে আর কোনো কথা বলতে সাহস পেল না মাহমুদ। চাটা শেষ করে নীরবে উঠে গেল সে। হাসমত আলী বার কয়েক মাথা চুলকোলেন, তারপর 2 হাঁটুর মধ্যে মুখ গুজে চুপচাপ কি যেন ভাবতে লাগলেন তিনি। আজ মরিয়মের বিয়ে। সকাল থেকে পুরা বাড়িটাই উৎসব। মেহমান অতিথি গিজগিজ করছে ঘরগুলো, বারান্দা, কুয়োতলায়। ভোরে ভোরে পাকঘরে ঢুকেছেন সালেহা বিবি। সেখান থেকে আর বেরোননি। পাড়ার কয়েকজন বয়স্কা মহিলা, যাদের ওরা নেমন্তন্ন করেছিল, কাজে সহায়তা করছে তাকে। হাসিনা, খোকন আর তসলিম আগের রাতে সাদা সুতোয় লাল নীল কাগজ এঁটে ঘরগুলো সাজিয়েছে। সামনে একটা বাঁশের তোরণ তৈরি করছে ওরা। মাহমুদের ঘরটায় বরযাত্রীদের এনে বসানো হবে। সকালে ঘুম থেকে উঠে ওর বইপত্র আর কাগজগুলো মায়ের খাটের নিচে একটা চাটাই বিছিয়ে তার উপর রেখে এসেছে মাহমুদ। কুয়ো থেকে পানি তুলে এনে নিজ হাতে ঘরটা ধুয়ে মুছে দিয়েছে সে। লিলি এসেছে, সেলিনাও এসেছে আজ। ওকে নিজে গিয়ে আমন্ত্রণ জানাতে সাহস পায়নি মরিয়ম, চিঠি লিখে জানিয়েছে। আনিসা বেগমের মুখোমুখি হতে ভয় ওর। সেলিনাকে দেখে বেশ খুশি হয়েছে বলে মনে হলো। মনসুর ভাইয়ের সঙ্গে মরিয়ম আপার বিয়ে, আনন্দ যেন উপচে পড়ছে ওর চোখে মুখে। মা আসতে নিষেধ করেছিলেন, তবু চুপি চুপি চলে এসেছে সেলিনা। ওরা সব মরিয়মের ঘরে ঘিরে বসেছে ওকে, গল্প করছে, হাসছে, কৌতুকে ফেটে পড়ছে মাঝে মাঝে। হাসমত আলী পাকঘরে গিয়ে একবার সকলকে স্মরণ করিয়ে দিয়ে এলেন, দুপুরের মধ্যে সবকিছু তৈরি হয়ে যাওয়া চাই, অপরাহ্নে বর আসবে।
মাহমুদ সব আয়োজন শেষ করে ফরসের উপর চিত হয়ে শুয়ে বিড়ি ধরালো একটা। অন্য ঘরে আত্মীয় স্বজনেরা এসে ভিড় জমালেও এখানে সকলকে আসতে নিষেধ করেছে। চিৎকারে মাথা ধরে ওর। লিলি উকি মেরে চলে যাচ্ছিল। মাহমুদ ডাকল। লিলি ফিরে এসে বলল, আমায় ডেকেছেন? সারা গায়ে ঘাম ঝরছে ওর। শাড়ির আঁচল দিয়ে বারবার মুখ মুছছে। মাহমুদ বলল, ওখানে হই হট্টগোলের মধ্যে যদি আপনাদের ভালো না লাগে এখানে এসে বসতে পারেন, আমি বাইরে বেরোচ্ছি। লিলি মৃদু হেসে বলল, ধন্যবাদ। মরিয়ম আর সেলিনাকে নিয়ে ঘরের দরজায় খিলেটে দিল লিলি। বাব্বা, গরমে সেদ্ধ হয়ে যাবার অবস্থা। ফরাসের ওপর শুয়ে শাড়ির আঁচল দিয়ে বাতাস দিতে লাগলো ওরা। হাসিনা কড়া নাড়ছিল। প্রথমে কেউ সাড়া দিল না। পরে সে যখন দরজার উপর দুম দাম শব্দে কিল চাপড় দিতে লাগলো তখন উঠে দরজা খুলে দিল সেলিনা। ভেতরে এসে হাসিনা বলল, এখানে শুয়ে শুয়ে কি করছো তোমরা? আমি খুঁজে খুঁজে হয়রান। দরজায় খিলেটে ওদের পাশে শুয়ে পড়ল সে। লিলি বলল, বিয়ের পর আমাদের ভুলে যাবে না তো মেরি? মরিয়ম হাসল, কিছু বলল না। সেলিনা ক্ষণকাল পরে জিজ্ঞেস করল, বিয়ের পর আমাকে আর পড়াতে যাবে না তুমি, তাই না আপা? মরিয়ম ওর চুলে সিঁথি কেটে বলল, যেতাম, কিন্তু তোমার মা যে আর ও বাড়িতে আমায় ঢুকতে দেবে না সেলিনা। আপার মুখের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল সেলিনা। তারপর বলল, আচ্ছা আপা, মা তোমার বিয়ের খবর শুনে এমন রেগে গেছেন কেন? বারবার শুধু গালি দিচ্ছেন তোমাকে, আমাকেও। পরক্ষণে হাসিনা বলল, তোমার মায়ের ভীমরতি হয়েছে। মায়ের সম্পর্কে কটু মন্তব্য শুনে মুখখানা কালো হয়ে গেল সেলিনার। মরিয়ম ধমকের সুরে বলল, বাজে বকো না হাসিনা, এখান থেকে যাও। হাসিনা পাশ ফিরে। বাইরে বিয়ে বাড়ির হাঁক ডাক হই হুল্লোড় আর ধূপধাপ শব্দ এখান থেকে শোনা যাচ্ছে। পাড়ার প্রবীণেরা বাইরে দাওয়ায় বসে সুখ্যাতি গাইছে বরের। হাসমত আলীর কপাল, নইলে অমন বড়লোক বর কজনের ভাগ্যে জোটে। লিলি মুখখানা মরিয়মের মুখের কাছে বাড়িয়ে এনে ওর চিবুকটা নেড়ে দিয়ে ফিসফিস করে বলল, কার কথা ভাবছিস মেরি? বরের কথা বুঝি? ধ্যাত! লজ্জায় লাল হয়ে গেল মরিয়ম। কপট অভিমানে মুখখানা অন্যদিকে সরিয়ে নিল সে। দুপুরে যথাসময়ে বরযাত্রীরা এলো। গলির মাথায় একসার মোটর থামিয়ে নোংরা আবর্জনা পেরিয়ে আসতে বেশ কষ্ট হলো ওদের। ঘরে পাখা নেই, গরমে হাঁসফাঁস করল তারা। কলকল শব্দে কথা বলল, খেলো, পাঞ্চি বলো। বিয়েটা নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেল মরিয়মের। কবুল। কন্যা সম্প্রদানের সময় হু হু করে কেঁদে দিলেন হাসমত আলী। সুখী হও মা, সুখে থেকো। সালেহা বিবি আঁচলে মুখ মুছলেন, কুয়োতলায় বসে ডুকরে কাঁদলেন। পাড়ার বয়স্কা মেয়েরা সান্ত্বনা দিলেন তাকে। এ সময়ে কাঁদতে নেই বউ, সব মেয়ে কি চিরকাল বাপের বাড়ি থাকে? হাসিনার চোখে অশ্রু। কান্না লুকোতে গিয়ে দরজার আড়ালে মুখ লুকোল সে। মাহমুদ নির্বাক। ঘরের এক কোণে দাঁড়িয়ে সে শুধু নীরবে চেয়ে চেয়ে দেখছিল কেমন করে একটি মেয়ের জীবন এক ছেলের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে গেল এক মুহূর্তে। রাতে প্রথম প্রহরে কোণে নিয়ে চলে গেল ওরা। সঙ্গে খোকন গেল, তসলিম গেল, কয়েকজন নিকট ও দূর আত্মীয় গেল কন্যাপক্ষ হয়ে। মাহমুদকে যাবার জন্য পীড়াপিড়ি করেছিল সকলে, ও গেল না। ফরাসের ওপর চুপচাপ শুয়ে রইল সে। মেহমান অতিথি যারা এসেছিল তারা বিদায় নিয়ে গেছে অনেক আগে। সেলিনা চলে গেছে, পাড়ার বউ ঝিয়েরাও। লিলিকে যেতে দেয়নি হাসিনা। বলেছে, আজ রাতে তুমি থাকো লিলি আপা, নইলে একা ভীষণ ভয় করছে আমার। লিলি বলেছে, পাগল, বাসায় না গেলে বকবে সবাই। সালেহা বিবি বলেছেন, যাবে আর কি, আর কিছুক্ষণ থেকে যাও মা, রাতে খেয়ে যেও। লিলি গেল না। পাকঘরে সবকিছু গোছাবার কাজে মাকে সহায়তা করল হাসিনা আর লিলি। একটু আগে যে বাড়িটা গম গম করছিল মানুষের কোলাহলে, এখন সেখানে কবরের নিস্তব্ধতা। মাঝে মাঝে থালা বাসনগুলো নাড়াচাড়া আর কুয়োতলায় পানি তোলার শব্দ হচ্ছে। তন্দ্রায় দুচোখ জড়িয়ে এসেছিল
মাহমুদের। হাসিনার ডাকে তন্দ্রা ছুটে গেল। হাসিনা বলল, ভাইয়া খাবে এসো। মাহমুদ বলল, তুই যা, আমি আসছি। পরক্ষণে কি মনে হতে আবার বলল, হ্যাঁ রে, সবাই কি চলে গেছে? হাসিনা বলল, হ্যাঁ, শুধু লিলি আপা আছে। মায়ের ঘরে এসে মাহমুদ দেখল বাবা কাত হয়ে শুয়ে আছেন খাটের ওপর। দুলু ঘুমোচ্ছে। হাসিনার লিলি কুয়োর পাড়ে বসে গল্প করছে। খাওয়া শেষ হলে লিলি বলল, এবার যাই আমি হাসি। সালেহা বিবি বললেন, এত রাতে যাবে তুমি? লিলি বলল, পারবো খালাম্মা। মাহমুদকে পেয়ে সালেহা বিবি বললেন, তুই কি আজকে বাইরে বেরোবি? মাহমুদ বলল, হ্যাঁ, আমি এখনই বেরোবো। সারাদিন তো তোমাদের বিয়ের ঝামেলায় কাটলো, এখন সারা রাত জেগে প্রুফ দেখতে হবে আমায়। কিন্তু কেন বলো তো? সালেহা বিবি ইতস্তত করে বললেন, লিলি মেয়েটা একা যাচ্ছে, ওকে একটু এগিয়ে দিয়ে। কথাটি শেষ করলেন না তিনি। মাহমুদ ওর দিকে এক পলক তাকিয়ে বলল, দিতে পারি, ওর যদি কোনো আপত্তি না থাকে। লিলি ঠোক গিলল, কিছু বলল না। রাতের এই প্রহরে পথঘাটগুলো বড় নির্জন হয়ে আসে। টিমটিমে বাতিজ্বলা দোকানিরা শেষ খদ্দেরের প্রত্যাশায় তখনও বসে। আশেপাশে কোনো রিক্সা নেই। লিলি বলল, আপনার যদি কোনো অসুবিধা না হয় যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তারপর নীরবে দুজনে হেঁটে চলল ওরা, কখনো আগে, কখনো পিছে, কখনো পাশাপাশি। মাহমুদ কি যেন ভাবছিল। হঠাৎ সে বলল, কি অদ্ভুত, তাই না? লিলি চমকে তাকালো ওর দিকে। কি? মাহমুদ বলল, হে বিয়েটা। লিলি কিছু বোধগম্য হলো না। অবাক হয়ে শুধালো, বিয়েটা মানে? হ্যাঁ, এই বিয়েটার কথাই বলছিলাম। মাহমুদ ধীরে ধীরে বলল, কতগুলো লোক এলো, খেলো, আর হাত তুলে মোনাজাত করল। ব্যাস, একটা মেয়ের জীবন আর একটা ছেলের জীবনের সঙ্গে চিরকালের জন্যে গেঁথে গেল। এই ফার্স্টটা না করলেও তো চলে। লিলি ফিক করে হেসে দিয়ে বলল, বিয়েটা বুঝি ফার্স্ট বলে মনে হয় আপনার কাছে? মাহমুদ মুখ ঘুরিয়ে তাকালো ওর দিকে। একটা তীক্ষ্ণ তীব্র দৃষ্টি। সেই দৃষ্টি সবকিছু অস্বীকার করতে চায়। সারা পথ আর একটিও কথা বলল না মাহমুদ। লিলিকে তার বাসা পর্যন্ত এগিয়ে যখন প্রেসে এসে পৌঁছল মাহমুদ, তখন রাত 11:15। টেবিলের ওপর স্তূপাকারে প্রুফশিটগুলো রাখা আছে। ওগুলো দেখে শেষ করতে রাত 2-3 বেজে যাবে। তারপর বাসায় ফিরবে না মাহমুদ। লম্বা টেবিলটার ওপর গুটিসুটি হয়ে শুয়ে রাত কাটিয়ে দেবে। একটা বিড়ি ধরিয়ে চেয়ারটা টেনে বসে পড়ল মাহমুদ। পরদিন ভোরে বিশ্রামাগারে যখন এলো সে, তখন চোখ জোড়া ভয়ানকভাবে জ্বালা করছে। রেস্তোরাঁয় আর কোনো খদ্দের আসে নেই। খোদাবক্স টেবিল চেয়ারগুলো সাজাচ্ছে আর চাকর ছোঁড়াটা আগুন দিচ্ছে চুলোয়। ওকে আসতে দেখে খোদাবক্স বলল, ইয়ে হয়েছে মাহমুদ সাহেব, আপনাকে যেন বড় কাহিল কাহিল মনে হচ্ছে আজ। মাহমুদ একখানা চেয়ারের উপর ধপ করে বসে পড়ল। ইয়ে হয়েছে, 1 কাপ কড়া চা বানিয়ে দাও তো জলদি করে, থাকলে চায়ের সঙ্গে টোস্ট দিও। ছেলেটা একটা পাখা এনে জোরে জোরে বাতাস করতে লাগলো চুলোয়। কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠছে উপরে। ধীরে ধীরে আগুনের শিখাগুলো উঁকি মারল। কালো চায়ের কেতলিটা চুলোর ওপর তুলে দিল সে। টেবিল চেয়ারগুলো ঠিকভাবে সাজানো হয়েছে কিনা দেখে খোদাবক্স বলল, আজ বুঝি নাইট ডিউটি ছিল? খোদাবক্স জানত না যে মাহমুদ ও চাকরিটা অনেক আগে ছেড়ে দিয়েছে। মাহমুদ টেবিলের ওপর মাথা রেখে বলল, তোমার মাথা, ও চাকরি আমি কবে ছেড়ে দিয়েছি? খোদাবক্স অবাক হয়ে বলল, কই, কিছু বলেননি তো আপনি। তোমাকে সবকিছু বলতে হবে নাকি? ধমক খেয়ে চুপ করে গেল খোদাবক্স। তাড়াতাড়ি চা বানিয়ে দেবার জন্য ছেলেটাকে তাড়া দিল। তারপর 2 ঠোঁটে হাসি টেনে আবার বলল, আপনার বন্ধু নইমের একটা চাকরি হয়েছে, শুনেছেন কি মাহমুদ সাহেব? শুনিনি, এই শুনলাম। 2 বাহুর আড়ালে মুখ লুকালো মাহমুদ। ইতিমধ্যে আরো কয়েকজন খদ্দের এসেছিল।
তাদের সঙ্গে কিছুক্ষণ আলাপ করল খোদা বক্স। খাতাপত্র দেখে কি যেন হিসাব করল। ড্রয়ার খুলে খুচরো পয়সাগুলো নেড়ে চেড়ে দেখল। তারপর আবার বলল, ইয়ে হয়েছে মাহমুদ সাহেব, শুনলাম আপনার বোনের বিয়ে হয়েছে কাল। এক চুমুক চা খেয়ে মাহমুদ বলল, তুমি জানলে কোথা থেকে? খোদা বক্স ইতস্তত করে জবাব দিল, না, কাল আপনি আসেননি কিনা ওরা সবাই আলোচনা করছিল। কাপটা পিরিচের ওপর থেকে আবার তুলে নিল মাহমুদ। খোদা বক্স মুখে হাসি ফুটিয়ে বলল, ইয়ে হয়েছে মাহমুদ সাহেব, শুনলাম ছেলে নাকি গাড়ি আছে। হ্যাঁ। তাহলে তো আপনার আর কোনো চিন্তা নেই মাহমুদ সাহেব, এবার একটা ভালো চাকরি নিশ্চয়ই পাবেন, গদগদ গলায় বলল খোদা বক্স। একটা টোস্ট আর এক কাপ চা লিখে রাখুন। মাহমুদ উঠে দাঁড়ালো। বেরোতে যাবে এমন সময় হন্তদন্ত হয়ে সামনে এসে দাঁড়ালো রফিক। হ্যাঁ মাহমুদ, তোমার কথা ভাবতে ভাবতে আসছিলাম, তুমি কি চলে যাচ্ছ নাকি? একটু বসো প্লিজ, একটু বসো, তোমার সঙ্গে একটা কথা আছে আমার। মাহমুদ বলল, পরে বলো, এখন ভালো লাগছে না আমার, বাসায় যাব। একটু বসে যাও, এই একটু। ওর গলায় করুণ আকুতি। প্রেমে পড়ার পর থেকে দুর্বল হয়ে পড়েছে সে। মাহমুদ বসল। ওর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল রফিক। তারপর হাসি থামিয়ে বলল, এবার তুমি নিশ্চয়ই হতাশ করবে না আমায় মাহমুদ। মাহমুদ বলল, খোলাসা করে বলো, কিছু বুঝতে পারলাম না। তোমার বোনের বিয়ের খবর আমরা পেয়েছি মাহমুদ, যদিও তুমি কিছু জানাওনি আমাদের। মাহমুদ জবাব দিল, আমার বোনের বিয়েতে তোমাদের কিছু জানাবার ছিল বলে তো আমার মনে হয় না। না না, আমি সে কথা বলছি না। লজ্জা পেয়ে রফিক পরক্ষণে বলল, তুমি অল্পেতেই সেন্টিমেন্টাল হয়ে পড়ো। আমি বলছিলাম কি, তোমার ভগ্নিপতির হাতে অনেক চাকরি আছে শুনেছি, তুমি যদি আমার হয়ে তাকে একটু বলো কিংবা তাকে চিঠি লিখে দাও। ও, এই ব্যাপার। মুখখানা কালো হয়ে গেল মাহমুদের। আমার জন্য অন্তত এইটুকু করো মাহমুদ, নইলে মেয়েটার ওরা বিয়ে দিয়ে ফেলবে অন্য কোথাও। মনে হচ্ছিল সে এক্ষুনি কেঁদে ফেলবে, ডুকরে গড়িয়ে পড়বে ওর পায়ের ওপর। মাহমুদ নির্বাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। তারপর মৃদু গলায় বলল, তার চেয়ে একখানা ছুরি নিয়ে আমার গলাটা কেটে দাও না কেন বন্ধু? তোমার কি আমার জন্য এতটুকু অনুভূতি নেই মাহমুদ? নেই। মেয়েটির কথাও কি তুমি একটুও ভাবছ না? না। তুমি কি পাথর দিয়ে তৈরি? এবার সত্যি কেঁদে ফেলবে রফিক। হ্যাঁ, আমি পাথর দিয়ে তৈরি। ছুটি সেখান থেকে বেরিয়ে এলো মাহমুদ। ওর জল ছলছল চোখ জোড়া আর সহ্য হচ্ছিল না মাহমুদের। বাসায় এসে লম্বা একটা ঘুম দিল মাহমুদ। ঘুম যখন ভাঙল তখন দুপুর গড়িয়ে গেছে। কুয়োতলায় বসে অনেকক্ষণ ধরে গায়ে পানি ঢেলে স্নান করল সে। বাসায় এখন মা আর দুলু ছাড়া আর কেউ নেই। বাবা অফিসে, হাসিনা স্কুলে, খোকন মরিয়মের সঙ্গে গেছে। স্নান সেরে আসতে সালেহা বিবিও এলেন পিছু পিছু। মাহমুদ বুঝল মা কিছু একটা বলতে চান। চুলে চিরুনি বুলিয়ে নিয়ে সে তাকালো মায়ের দিকে। কিছু বলবে মা? মা বললেন, মরিয়মটা নেই, বাড়িটা কেমন ফাঁকা লাগছে। মাহমুদ কোনো মন্তব্য করল না দেখে ক্ষণকাল পর আবার বললেন তিনি, তুই একটা বিয়ে কর মাহমুদ। এ কথাটা বলতে বোধহয় এসেছিলেন সালেহা বিবি। মৃদু হাসল মাহমুদ। হাসছিস কেন? মা অবাক হয়ে বললেন, বয়স কি কম হয়েছে তোর? মাহমুদ হাসি থামিয়ে বলল, বিয়ে করে আরেকটা ঝামেলা বাড়িয়ে লাভ কি মা? ঝামেলা হতে যাবে কেন? মা জবাব দিলেন, বউ আনলে লক্ষ্মী আসবে ঘরে। মাহমুদ ভ্রু বাঁকিয়ে বলল, খাওয়াবে কি? সালেহা বিবি বললেন, কেন, আমরা কি উপোস থাকি? অনেক জোড়াতালি দিয়ে মায়ের পরনের শাড়িটার দিকে চোখ নামিয়ে এসে আস্তে করে বলল মাহমুদ, যেভাবে আমরা থাকি সেভাবে মানুষ থাকে না মা, কি দরকার আরেকটা নিরীহ মেয়েকে অমানুষ বানিয়ে? নিজের শতচ্ছিন্ন শাড়িটার দিকে তাকিয়ে চুপ করে গেলেন সালেহা বিবি।
আমেনার শাড়িটাও অজস্র ছেঁড়া আর তালিতে ভরা। সেও মা, তারও ছেলে মেয়ে আছে, স্বামী আছে। তবু সালেহা বিবির সঙ্গে কোথায় যেন একটা বিরাট ব্যতিক্রম রয়েছে ওর। চৌকির এক কোণে বসে নীরবে আমেনাকে দেখছিল আর ভাবছিল মাহমুদ। ঘরটা ঝাঁটা দিয়ে টুকিটাকে জিনিসপত্রগুলো গোছাচ্ছিল আমেনা। মুখ তুলে বলল, প্রেস বিক্রি করে দেবে? দাও, বারবার আমাকে জিজ্ঞেস করো কেন? আমি করো না বললেই কি আর রেহাই পাওয়া যাবে? কথাগুলো শাহাদাতকে উদ্দেশ্য করে বলা। মাহমুদের মুখোমুখি একখানা টুলের ওপর বসেছিল সে। নড়ে চড়ে একবার মাহমুদ আরেকবার আমেনার দিকে তাকিয়ে বলল, তাই বলে তোমার বুঝি কোনো মতামত নেই? আমেনার মতামত ছাড়া শাহাদাত কিছু করে না তা নয়। এক্ষেত্রে আমেনার মতামত চাওয়ার মধ্যে একটু সুপ্ত ইচ্ছা লুকিয়ে রয়েছে, সেটা জানত মাহমুদ। আমেনার বড় 3 ভাই রোজগার করছে ইদানিং। ধানমন্ডিতে বাড়ি করেছে ওদের, গাড়ি কিনেছে একখানা। ছেলে মেয়ে নিয়ে ওরা বেশ সুখে আছে। আমেনা ইচ্ছে করলে এ দুঃসময়ে হাত পাততে পারে ওদের কাছে। রক্তের ভাই, সহজে না করবে না। প্রেসটাকেও তাহলে বিক্রির হাত থেকে বাঁচানো যাবে। কিন্তু প্রস্তাবটা সরাসরি মুখ ফুটে বলতে ভয় পায় শাহাদাত। আমেনার স্বভাবটা ওর অজানা নয়। আমেনা কিছুক্ষণ পর বলল, আমার মতামত আবার নতুন করে কি দেব? চালাতে না পারলে বিক্রি করে দাও। শাহাদাত বলল, তারপর চলবে কেমন করে? আমেনা গম্ভীর হয়ে বলল, আর 5 জন যেমন করে চলে। বলে বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। এতক্ষণ মাহমুদ একটি কথাও বলেনি। সে ভাবছিল, মায়ের সঙ্গে আমেনার ব্যতিক্রম যেখানে, সেখানে ওর সঙ্গে রয়েছে একটা আশ্চর্য মিল। না, তা নয়, আমেনাকে ওর নিজের চেয়েও বড় বলে মনে হলো। শাহাদাত মৃদু গলায় বলল, দেখলে তো কি যে স্বভাব পেয়েছে ও, বুঝি না। দূরের কেউ তো নয়, আপন মায়ের পেটের ভাই। দরকার পড়েছে তাই হাত পাতবে। ভিক্ষে তো চাইছি না, ধার চাইছি। এতে অসম্মানের কি হলো? মাহমুদ চুপ করে রইল। ওকে নীরব থাকতে দেখে শাহাদাত আবার বলল, আরে ভাই, ওদের হচ্ছে হারামির টাকা। কন্ট্রাক্টারি করে, রাস্তায় রাস্তায় রোজগার করছে। দিতে একটুও গায়ে লাগবে না। মাহমুদ আস্তে করে বলল, ওই হারামি টাকাগুলো এনে তোমার অনেক শ্রমে গড়া প্রেসটাকে কলুষিত করো না শাহাদাত। তার চেয়ে বিক্রি করে দাও ওটা। ওর কাছ থেকে কোনো রকম সমর্থন না পেয়ে হতাশ হয়ে পড়ল শাহাদাত। সবার ইচ্ছে প্রেসটাও বিক্রি করে দেয়, কিন্তু বিক্রির কথা ভাবতে গিয়ে নিজের মন থেকে সত্যিকার কোনো সাড়া পায় না সে। বুকটা ব্যথায় চিনচিন করে ওঠে। কত কষ্টে গড়া ওই প্রেস। বার কয়েক উসখুস করে ধীর গলায় হঠাৎ শাহাদাত বলল, তোমরা কি আমার কথা একবারও ভাববে না? ওই প্রেসটার পেছনে সর্বস্ব দিয়েছি আমি। ওটাকে অন্যের হাতে তুলে দিয়ে কি করে বাঁচবো বলো? মাহমুদ নীরব। পরপর কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল শাহাদাত। তারপর একটা অভিমান ভরা কণ্ঠে বলল, ঠিক আছে, তাই হবে। বলে চুপ করে গেল সে। এই সময় আবার এ ঘরে এলো আমেনা। মরিয়মে বিয়ে প্রসঙ্গে 2-4টে প্রশ্ন করল সে। কোথায় বিয়ে হয়েছে, ছেলে দেখতে শুনতে কেমন, কি করে। পানদানটা সামনে রেখে একটা পান বানিয়ে খেলো আমেনা। তারপর আবার চলে গেল। অনেকক্ষণ পর মাহমুদ বলল, প্রেসটা বিক্রি করে দেবার পর কি করবে? চাকরি বাকরি? কথা শেষ করতে পারল না। শাহাদাত বাধা দিয়ে বলল, কি যে বলো তুমি, আমি চাকরি করব? আমেনা তাহলে গলায় দড়ি দেবে। বলে হেসে উঠল সে। হাসতে গিয়ে চিবুকে অনেকগুলো ভাঁজ পড়ল তার। মাহমুদ কিছু বলবে ভাবছিল। আমেনা আবার এলো সেখানে। কি হলো, অমন করে হাসছো যে? বলতে গিয়ে খুক খুক করে বার কয়েক কাশল সে। আবার কাশল। শাহাদাত বলল, কিছু না, তুমি ভীষণ ঠান্ডা লাগাও আজকাল। এ কথার কোনো জবাব দিল না আমেনা। খানিকক্ষণ কেশে নিয়ে ঠোঁটের কোণে একটুখানি হাসল সে। ওদের এই দাম্পত্য আলাপের মাঝখানে অন্যমনস্ক হয়ে পড়ছিল মাহমুদ। কাল বিকেলে এতক্ষণ বর এসে গিয়েছে মরিয়মের। আজ সে শ্বশুরবাড়ি, সঙ্গে খোকনও আছে। হাসিনা ফিরেছে স্কুল থেকে। বাসায় এখন বাবা, মা, দুলু আর সে হয়তো বসে বসে বিয়ের গল্প করছে। কাল স্বামীসহ আবার বাড়ি ফিরে আসবে মরিয়ম। হাসিনার ঘরে ওদের থাকার বন্দোবস্ত করা হবে।
হাসিনা থাকবে মায়ের সঙ্গে, আর বাবার জন্যে মাহমুদের ঘরে একটা নতুন বিছানা পাতা হবে। মা হয়তো এতক্ষণ সেই বিষয় নিয়ে আলাপ করছেন বাসার সবার সঙ্গে। মাহমুদ উঠে দাঁড়ালো। সাদাত সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে বলল, ও কি, উঠলে কেন? মাহমুদ আস্তে করে বলল, না এবার যাই। যাবে আর কি, বসো না। না আর বসবো না। কোথায় যাবে? টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে লম্বা একটা হাই তুলল শাহাদাত। মাহমুদ বলল, প্রেসে দেখি কোনো কাজ আছে কিনা। শরীরটা আজ বড্ড ম্যাজম্যাজ করছে, তাড়াতাড়ি বাসায় ফিরে যাব। আমেনা পেছন থেকে শুধালো, মরিয়ম ফিরছে কখন? মাহমুদ সংক্ষেপে বলল, কাল। আমেনা বলল, আবার একদিন এসো তুমি, খাওয়ার দাওয়াত রইল। মাহমুদ আস্তে করে বলল, আসব। তারপর শাহাদাতের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমে এলো সে। দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারটির দিকে তাকিয়ে অবাক হলো মরিয়ম। বিয়ের পর 3টে মাস কেটে গেছে। দিনগুলো যে বাদাম তোলা নৌকার মতো দেখতে না দেখতে চলে গেল। প্রথম প্রথম মনসুর তো ব্যবসা বাণিজ্য প্রায় ছেড়ে দিয়েছিল। সারাদিন ঘরে থাকতো, সারাক্ষণ মরিয়মের পাশে। মরিয়ম রাগ করে বলতো, ব্যবসাটাকে ডোবাবে নাকি? মনসুর বলতো, তোমার জন্যে যদি ডোবে তাহলে ডুবোক, ক্ষতি নেই। রোজ বিকেলে সাজ পোশাক পরে চকলেট রঙের গাড়িতে বেড়াতে বেরিয়েছে ওরা। যেখানে যেতে চেয়েছে মরিয়ম সেখানে নিয়ে গেছে মনসুর। মাঝে বার কয়েক বাবার বাড়িতেও এসেছিল মরিয়ম। দিন 2-3 করে থেকে গেছে। আরও থাকতো, মনসুরের পীড়াপিড়িতে থাকতে পারেনি। নিজের সচ্ছল জীবনের পাশে বাবা মা ভাই বোনদের দীনতা মনে আঘাত দিয়েছে মরিয়মের। যখন যা পেরেছে টাকা পয়সা দিয়ে ওদের সাহায্য করেছে সে। মনসুর কথা দিয়েছে একটা ভালো বাড়ি দেখে সেখানে নিয়ে আসবে ওদের। ভাড়াটাও নিজেই দেবে। আর হাসিনা ও খোকনের পড়ার খরচটা চালাবে মনসুর। শুনে প্রসন্ন হয়েছে মরিয়ম। মা বাবারও খুশির অন্ত নেই। যখন হাত পেতেছেন কিছু না কিছু পেয়েছেন মনসুরের কাছে। জীবনটা বেশ চলছিল। কিন্তু 2 মাস না যেতে অকস্মাৎ একদিন প্রথম জোয়ারের উচ্ছ্বাসে ভাটা এলো। খাওয়ার টেবিলে সেদিন বড় উন্মনা মনে হচ্ছিল মনসুরকে। শোবার ঘরে এসে প্রথম বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব মেরি, উত্তর দেবে? শঙ্কিত দৃষ্টিতে ওর দিকে চেয়ে মরিয়ম জবাব দিল, কি কথা বলো? জাহেদ নামে কোনো ছেলেকে তুমি চিনতে? ওর দৃষ্টি মরিয়মের চোখের ওপর। বুকটা বহুদিন পর কেঁপে উঠেছে মরিয়মের। ইতস্তত করে বলল, চিনতাম। মনসুরের মুখখানা কালো হয়ে এলো। ক্ষণকাল পর সে আবার বলল, তার সঙ্গে কি সম্পর্ক ছিল তোমার? মুখখানা মাটির দিকে নামিয়ে অনেকক্ষণ চুপ করে রইল মরিয়ম। তারপর মুখ তুলে সরাসরি ওর দিকে তাকিয়ে বলল সে, ওকে আমি ভালোবাসতাম। বলতে গিয়ে একটা ঢোক গিলল মরিয়ম। ভালোবাসতে? যেন আর্তনাদ করে উঠল মনসুর। মরিয়ম আস্তে করে বলল, হ্যাঁ। মাথার উপরে পাখাটা আরও জোরে ঘুরিয়ে দিয়ে মনসুর কাঁপা গলায় বলল, তারপর? মরিয়মের দেহটা পাথরের মতো নিশ্চল ঠান্ডা। অকম্পিত গলায় সে জবাব দিল, তখন আমি স্কুলে পড়ি। বাবা হঠাৎ পড়া বন্ধ করে দিয়ে বিয়ে ঠিক করে ফেললেন আমার। জাহেদকে আমি ভালোবাসতাম। আমাদের পাড়াতেই থাকতো, কলেজে পড়ত। সেও ভালোবাসত আমায়। মরিয়ম থামল। থেমে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস নিল সে। তারপর আবার বলল, বাবা যখন কিছুতে বিয়ের আয়োজন বন্ধ করলেন না, তখন একদিন রাতে ওর সঙ্গে পালিয়ে গেলাম আমি। পালিয়ে গেলে? দ্বিতীয়বার আর্তনাদ করে উঠল মনসুর। মরিয়ম অনেকটা সহজ হয়ে এসেছে। ঢাকা থেকে পালিয়ে চিটাগাং চলে গেলাম আমরা। জাহেদ তার মায়ের কিছু অলংকার আর নগদ টাকা সঙ্গে নিয়েছিল। কথা হয়েছিল চাটগা গিয়ে একটা বাসা ভাড়া নেব আমরা। জাহেদ একটা চাকরি জোগাড় করবে। মরিয়ম থামল।
টেবিলের ওপর সাজিয়ে রাখা জগ থেকে এক গ্লাস পানি খেয়ে এসে আবার বলল মনসুর। তারপর? পাখার বাতাসে কালো চুলগুলো বারবার উড়ে উড়ে পড়ছিল মরিয়মের ফর্সা মুখের ওপর। আস্তে করে সে আবার বলল, ওখানে গিয়ে বাসা পাওয়া গেল না। একটা সস্তা হোটেলে একখানা রুম ভাড়া করেছিলাম আমরা। একসঙ্গে ছিলে? ওর মুখের দিকে তাকাতে সাহস হলো না মনসুরের। মরিয়ম হাতের নখ খুঁড়তে খুঁড়তে জবাব দিল, হ্যাঁ। তারপর? পাখার নিচে ঘামতে শুরু করেছে মনসুর। তারপর সেখানে 2 মাস ছিলাম আমরা। মরিয়ম মৃদু গলায় বলল, টাকা পয়সা সব ফুরিয়ে গিয়েছিল। ভীষণ কষ্টে দিন কাটছিল আমাদের। তারপর একদিন, বলতে গিয়ে ইতস্তত করল মরিয়ম। তারপর একদিন আমাকে সেখানে একা ফেলে কোথায় যেন চলে গেল জাহেদ, আর ফিরল না। বলতে গিয়ে এতক্ষণে চোখ জোড়া পানিতে টলটল করে উঠল তার। মরিয়মের কথা শেষ হয়ে গেলে অনেকক্ষণ চুপচাপ বসে রইল ওরা। পাখাটা ঘুরছে মাথার ওপর। ঘরের মধ্যে শুধু তার বনবন শব্দ। কারো দিকে কেউ তাকালো না ওরা। কি এক নির্বিকার নীরবতায় দুজনে ডুবে গেল। পরস্পরের মনে হলো অনেকক্ষণ পরে বহুদূর থেকে যেন মনসুর জিজ্ঞেস করছে তাকে, জাহেদকে কি সত্যি সত্যি তুমি ভালোবাসতে?